মার্শাদ নিলয়ের কাছে এসে নিলয়ের কাঁধে হাত দিয়ে শার্টের উপর ময়লা ঝাড়ার মতো করে শান্ত স্বরে বলে, নিজেদের মতো থাক, বাকিটা তোদের না জানাই উত্তম। সাগরকে বলে দিবি মার্শাদকে বিপির পদ থেকে স্বেচ্ছায় সরে যেতে শুনে এত খুশি হওয়ার কিছু নেই। মার্শাদের প্রতিচ্ছবি এখনও আছে, নিজের ভাগ্যের কথা ভাব তোরা। নিলয় ওর সাথের ছেলেদের নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। মার্শাদ গিয়ে আদিরার সামনে দাঁড়িয়ে রুক্ষ স্বরে বলে ওঠে, এত অবলার মতো চুপচাপ থাকো কেন তুমি? এত ভীতু কেন তুমি? নিজের সেফটির ব্যাপারে কোনো হুঁশ জ্ঞান নেই তোমার? ছেলেগুলো কিছু বাজে মন্তব্য করলো আর তুমি কাদা শুরু করলে। সাগরকে ভয় পাও বলেই যে তোমাদের দিয়ে যা তা করায়। টিচারের সাহায্য নেবে বা ভিপি আশিক ভাই ও রাসেল ভাইয়ের সাহায্য নেবে। অবশ্য তোমাকেই বা বলছি কেন? তোমাকে যখন নাচ করতে বলেছিলাম তখনও তুমি নিশ্চুপ ছিলে। আমি চাইলেই সেটার বাজে ফায়দা তুলতে পারতাম, তবে যেটুকু দরকার ছিল কাজ সেটুকুই করেছি। আজ আমি এখানে না এলে তোমাকে যে কি বাজে পরিস্থিতিতে পড়তে হতো তা তোমার ধারণাও নেই। যাও, ক্লাসে যাও, মাহির সাথে সাথে থাকবে। আমার ফোন নাম্বার দিয়ে রাখবে মাহির থেকে, মাহি এখনই চলে আসবে। আদিরা নীরবে চুপ করে দাঁড়িয়ে আছে, মুখে রা পর্যন্ত নেই তার। মার্শাদ তা লক্ষ্য করলো, এবার নরম কণ্ঠস্বরে বলল, এই শহর বড্ড নিষ্ঠুর। তোমার মতো সবাই এত সরল হয় না। এত সহজ সরল বলে হাঁপিয়ে উঠবে তুমি। বন্ধু বানাও। জানি তুমি গ্রাম থেকে উঠে এসছো, গ্রামের মেয়েরা তো ডান পিঠে হয়। তুমি একা বলে হয়তো এত চুপচাপ। আমাকে যদি রাফি মেসেজ করে না জানাতো তবে আজ তুমি কত বড় বিপদে পড়তো তা ধারণাও নেই তোমার। আদিরা কিছু বলল না। মাহিকে আসতে দেখে মার্শাদ দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। মাহি এসে আদিরার দুই গালে হাত দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে, কি হয়েছে আদু? তুই কাঁদছিস কেন? দাভাই চলতির মধ্যে ফোন করে বলল এখানে আসতে, আর কিছু বলল না। মাহি আদিরাকে লাইব্রেরির ভেতরে নিয়ে গিয়ে বসায়, তারপর কারো থেকে পানি চেয়ে নিয়ে আদিরাকে দেয়। আদিরা কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যতটুকু সম্ভব মাহিকে বলল। মাহি আদিরাকে নিয়ে ক্লাসে গেল। সাগর রাগে ক্ষোভে ক্রুদ্ধ হয়ে হাতে থাকা বিয়ারের ক্যানটা মাটিতে ছুঁড়ে মারল। সাগর ক্রুদ্ধ কণ্ঠে বলে, ওই মার্শাদকে আমি দেখে নিব, ওর সব কিছু ছিনিয়ে নিতে আমি কুণ্ঠাবোধ করি না। ওই আদিরা মেয়েটাকে আমি মার্শাদের জীবন থেকে দূরে সরাবই। এত কি আর ওই মেয়ের জন্য? কিছু একটা তো আছেই। এই সাগর তোর জীবনকে নরক সমতুল্য করে তুলবে মার্শাদ। স্বামীরাকে বাগে পেয়েছি তোর কারণেই। এবার পালা আদিরার। স্বামীরা এখন আমার চালের গুটি। ওর আদিরার প্রতি রাগ ক্ষোভকেই আমি কাজে লাগাবো। পদ্ম জলাশয়ের কাছে বসে আছে আদিরা, সাবিহা ও রিন্তি। আর মাহি রং তুলির সংমিশ্রণে ক্যানভাসে কিছু আঁকছে মোবাইল দেখে দেখে। আজ ক্লাসের পর মাঝের গ্যাপটা একটু দীর্ঘ, প্রায় 2 ঘন্টার মতো। কিছু খাবার কিনে এনে ওরা এখানে বসেছে। আদিরা মাহির বই থেকে কিছু নোট করছে আর একটু পর পর মাহির ক্যানভাসে কি আঁকছে তা দেখার চেষ্টা করছে। সাবিহা ও রিন্তি ফেসবুক নিয়ে ব্যস্ত। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ কিছু আঁকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাহি, তাও হচ্ছে না। শেষে অর্ধেকের বেশি কাজ সমাপ্ত করে মাহি ক্যানভাসটা অন্যদিকে ঘুরিয়ে শুকাতে দিল। বাকিটা ছুটির পর আঁকবে সে। মাহি এসে আদিরার পাশে বসে খাবারের প্যাকেট খুলতে খুলতে বলল, আদু, তুই চাইলে বইটা আজ নিয়ে যেতে পারিস। আমি না হয় মোবাইলে ছবি তুলে রাখবো, তুই 2 দিন রেখে আমাকে দিয়ে দিস। আদিরা খুশি হলো। মাহি আদিরার দিকে খাবার দিলে আদিরা ইতস্তত ভাবে অল্প একটু নেয়। মেস থেকে যা খাবার নিয়ে এসেছে তা মাহি এবং বাকিদের দিতে তার যেন কেমন একটা লাগে। মাহি আদিরার টিফিন বক্স খুলে আলু ভাজি দিয়ে রুটির টুকরো ছিঁড়ে নিজেই খেয়ে নেয়। সাবিহা ও রিন্তিও রুটি ছিঁড়ে নিল। মাহি রুটি খেতে খেতে বলে, দারুণ স্বাদ তো। আমার রুটি ভাজি খাওয়া না হলেও স্বাদটা অনেক মজা। সাবিহা, রিন্তি, তোদের কেমন লাগলো? রিন্তি বলে, অনেক মজা। আমার তো আলু ভাজি সব সময় প্রিয়, কিন্তু হোস্টেলে আলুর সাথে পেঁপে ভাজি দেয়, যা আমার একটুও ভালো লাগে না। পেঁপে কেন দেবে? বিরক্ত লাগে, উফ। সাবিহাও একইভাবে বিরক্তি প্রকাশ করে। ওরা 4 জনে মিলে মিশে টিফিন শেষ করে। এখন ক্লাসের জন্য যাবে ওরা। আদিরা উৎসুক কণ্ঠে মাহিকে বলে, মাহি, তোমার চিত্রটা দেখাও না। মাহি নাকচ সুরে বলে, আগে পুরোটা শেষ করি তারপর। এখন উপরে পর্দা দিয়েই রাখবো, এখন দেখলেও বুঝবি না কিছু তোরা।
ওরা চারজন ক্লাসের উদ্দেশ্যে চলে যায়। এই মেয়ে দাঁড়াও, তোমার সাথে কথা আছে। মার্শাদের সিরিয়াস কণ্ঠস্বরে আদিরা ভয় পেয়ে গেল। এইমাত্র সে জবা ফুল গাছ থেকে একটা ফুল ছিঁড়েছে, এখন এটার জন্য কি বকা শুনতে হবে? আদিরা ভয়ে ভয়ে পেছনে ফিরল। মেকি হাসতে চাইল সে। মার্শাদ আদিরাকে মেকি হাসতে দেখে ভ্রু কুচকালো। অতঃপর সামনে এসে সন্দিহান কণ্ঠে বলল, কি হয়েছে? তুমি কি আবারও ভয় পেয়েছো কোনো কারণে? আদিরা ভ্যাবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে কিছু বলতে চাইলো, তার আগেই তার মনের অজান্তেই তার ফুল নিয়ে রাখা হাতটা পেছনে লুকালো সে। মার্শাদ সেদিকটা লক্ষ্য করেছে ঠিকই, আর নীরবে হেসে বলল, ফুল ছেড়ে নিষেধ, তবে আমি তোমাকে বকবো না। জবা গাছটাতে ভরপুর ফুল, আর কিছুক্ষণ পর এগুলো মুষড়ে যাবে। এ থেকে যদি কারো হাতের শোভাবর্ধন করে, ক্ষতি কি? আদিরা যেন হাফ ছেড়ে বাঁচল। মার্শাদ এবার সিরিয়াস কণ্ঠে বলে, শোনো, তুমি টিউশন খুঁজছিলে না? আমার স্টুডেন্টের 7 বছর বয়সী চাচাতো ভাইকে পড়াতে পারবে? ক্লাস 2-তে পড়ে সে। ওই কোনো টিচার টেকে না, প্রচুর দুরন্ত বাচ্চা। আদিরার চোখে মুখে খুশির ঝিলিক খেলে গেল। মাস শেষ হতে আর 8 দিনের মতো আছে। তার স্টুডেন্টের মা এখনো নতুন টিউশন খুঁজে দিতে পারেনি, আর না সে নিজে খুঁজে পেয়েছে। মার্শাদ আবারও বলল, তোমাকে কিন্তু আজ থেকেই পড়াতে হবে। আর সে বলেছে তুমি যদি এই মাসে বাকি দিনগুলো প্রতিদিন যাও, তবে তোমাকে অর্ধেক পেমেন্ট করবে। রাজি তুমি? আদিরা রাজি হয়ে যায়। খারাপ কি? তার ভাগ্য সুপ্রসন্ন বলেই তো টিউশনগুলো পেয়ে যাচ্ছে সে। মার্শাদ বলে, তাহলে সন্ধ্যার পর তোমাকে আমি রিসিভ করতে আসবো, তোমার মেসে বলে রাখবে। আদিরা চোখ মুখে বিমর্ষতা ফুটে উঠল। আদিরা বলল, সন্ধ্যার পর? সকালে হলে হয় না? মার্শাদ লম্বা শ্বাস ফেলে বলে, না না, বাচ্চাটা সকালে একটু বেশি সময় ঘুমোয়, আর দুষ্টু বাচ্চা তো রাতেই পড়বে। চিন্তা করো না, পরের মাসে 3 দিন রাতে পড়াবে, আর শুক্রবার দিনে পড়িও। রাতে যেদিন পড়াবে সেদিন আমার সাথে দিন মিলিয়ে নিও, যাতে যাতায়াত প্রবলেম না হয়। এই 7-8 দিনই সমস্যা হবে তোমার। আদিরা মিনমিন স্বরে বলল, আপনার সাথেই তো যেতে চাই না। মার্শাদ শুনল, তাও ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো। কি বললে? আদিরা মেকি হাসি দিয়ে বলে, না না, কিছু না, আসি ভাইয়া। আদিরা মুখে না বললেও মনে মনে আদিরা ভাবে, পরের মাস থেকে দেখি বলে কয়ে দিনের বেলা আসতে পারি কিনা। ওনার সাথে 7 দিনেই বা কিভাবে যাব, নেহাত জরুরি আমার। আদিরা চলে যাওয়ার পর আহনাফ একটা গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। আহনাফ এসে পাশে দাঁড়িয়ে মার্শাদের কাঁধে কনুই রেখে বলে, কি চলছে? মার্শাদ বাঁকা হেসে বলে, ফগ চলছে। আহনাফ উচ্চ স্বরে হেসে মার্শাদকে ঘুষি দিয়ে বলে, শালা, তুই আদিরার জন্য টিউশনে খুঁজছিস, আবার কেন শো দেখাচ্ছিস? তাও বলবি জাস্ট সরল মুখ দেখে এমনই মায়া লেগেছে। হ্যাঁ। মার্শাদ ভাবলেশীন ভাবে বলে, অযথা বেশি বোঝার স্বভাব তোর। ও দরকার ছিল, আর রাতের বেলা মেয়েটার সেফটিও দরকার। আহনাফ বাঁকা হেসে বলে, তাহলে কয়েক মাস আগে সামিরাকে কেন রাত 9টার দিকে বাড়িতে পৌঁছে দিলি না, বা একটু এগিয়ে দিলি না? আমি তোর বেস্ট ফ্রেন্ড বন্ধু, তারে চিনি 1-2 বছর হলো না, কিন্তু তোর সব কিছু আমার সাথে শেয়ার করতি সে স্কুল থেকে। তাই আমার সামনে লুকোতে গিয়ে বারবার ধরা খেয়ে যাস। মার্শাদ বাঁকা চোখে তাকালো, তারপর আহনাফের হাত কাঁধ থেকে সরিয়ে স্থান ত্যাগ করলো। আহনাফ হাসলো আর নিজে নিজেই বলল, তোকে স্বীকার করতেই হবে, ইউ আর ইন ফার্স্ট স্টেজ অফ লাভ। আদিরা টিউশন করিয়ে সন্ধ্যার আগে মেসে ফিরল। ফ্রেশ হয়ে নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে কয়েক মিনিট গড়ানোর পরপরই ফোনটা চিৎকার করে বেজে উঠল। আদিরা ফোন হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার, তাই কেটে দিল। কিছুক্ষণ পর আবারও ফোনটা বেজে উঠল। আদিরা এবারও রিসিভ করলো না। মোট 4 বার ফোন আসার পর 5মবারে টেক্সট আসলো, ফোন রিসিভ করছো না কেন? এখনই রিসিভ করবে। মার্শাদ। আদিরা বেকুব বনে গেল। লোকটা তার ফোন নম্বর কোথায় পেল? এই প্রশ্ন তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। আবারও ফোন বেজে উঠলে আদিরা রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে রাগী কণ্ঠে মার্শাদ বলে উঠল, জলদি নিচে আসো, টিউশনের সময় হয়ে আসছে, মনে আছে? 10 মিনিটের মধ্যে নিচে আসবে, কাম ফার্স্ট। আদিরাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আদিরা ঠোঁট উল্টে বসে রইল কিছুক্ষণ। তারপর মেসেজ টোনের আওয়াজে মেসেজটা ওপেন করে দেখে সেখানে লেখা, আরে বড্ড ঘাড় তাড়া তুমি।
মুখ দিয়ে বুলি না ফুটলেও তেরামির লেভেল ভালোই। এত না ভেবে জলদি নিচে আসো, তোমার জন্য সারা রাত বসে থাকতে পারবো না, জলদি আসো। আদিরা মুখ কালো করে উঠে গেল, তৈরি হয়ে নিচে নামলো। মার্শাদ রিক্সাতে বসে আছে, আদিরার জন্য পেছনে আর একটা রিক্সা। স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসলো আদিরা। গন্তব্যে পৌঁছানোর পর রিক্সাওয়ালারা ওদের নামিয়ে দিয়ে চলে গেল পারিশ্রমিক না নিয়ে। আদিরা অবাক হয়ে বলল, ভাড়া নিল না তো আমার থেকে? মার্শাদ সামনে হাঁটতে হাঁটতে বলল, তোমার তো আমার সাথে বসতে সমস্যা নেই, তাই ডাবল রিক্সা নিয়েছি। এখন তাও তোমার সমস্যা? আজব তুমি। আদিরা বোকার মতো তাকিয়ে থাকে। হুশ হওয়ার পর মার্শাদের পেছনে যেতে থাকে। স্টুডেন্টের বাসায় গিয়ে স্টুডেন্টকে দেখেই আদিরা বুঝে গেছে প্রচন্ড ধৈর্যশীল না হলে একে পড়ানো সম্ভব নয়। স্টুডেন্টের মা ছেলের চঞ্চলতা আদিরাকে বলে তারপর গেল। স্টুডেন্ট আদিরাকে প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে, যেমন নাম কি, কোন ক্লাসে পড়ে, কোথায় থাকে, কোন সাবজেক্টে পড়ে, মেসে কেন থাকে, গ্রামের বাড়ি কোথায়, ভাই বোন কতজন, নাস্তাতে কি কি খেয়েছে, বন্ধু বান্ধব কতজন, ইত্যাদি আরও কিছু। আদিরা হাঁপিয়ে উঠেছে প্রশ্নের উত্তর দিতে দিতে। স্টুডেন্টের মা একবার এসে ধমক দিয়ে গেছে তার ছেলেকে, কিন্তু ছেলে আবার কিছুক্ষণ পড়ার পর প্রশ্ন করা শুরু করেছে। আবার নিজে সারাদিনে কি করলো না করলো তাও সবটা বলে। পড়াশোনা শেষে স্টুডেন্টের মাকে আদিরা দিনে পড়ানোর কথা জানায়। স্টুডেন্টের মা পরের মাস থেকে কোনো মতে শুক্রবার ও শনিবার দিনে পড়ানোর কথা বললেও বাকি দুদিন রাতেই পড়াতে হবে। মাহি খুব মনোযোগ দিয়ে নিরিবিলিতে কিছু আঁকছে। আশেপাশে কারোর উপস্থিতি তার স্মরণে আসছে না। আদিরা মাহির পেছনে দাঁড়িয়ে চিত্রটা খুব ভালো করে লক্ষ্য করে বলে, চেনা চেনা লাগছে চিত্রর মানুষটাকে। মাহি চমকে পেছনে তাকিয়ে আদিরাকে দেখে হাসে। তারপর মাহি বলে, সেই দিনও এটাই আঁকছিলাম, কিন্তু ছুটির পর পুরো চিত্রটা বিগড়ে গেছিল, তাই আজ একসাথে একটু সময় নিয়ে আঁকছি। আদিরা উৎসুক হয়ে বলে, আমি চিত্রর মানুষটাকে দেখেছি মনে হচ্ছে। মাহি মুচকি হেসে বলে, হ্যাঁ, এটা দাভাইয়ের বন্ধু আহনাফ। আদিরা এবার চিনতে পারে পুরোপুরি। তারপর মাহিকে প্রশ্ন করে, তাদেরকে ভাইয়া বল না, নাম ধরে ডাকো যে। মাহি মুখ লটকে বলে, সে আমার চিরশত্রু। আমাকে না চালালে তার পেটের ভাত হজম হয় না। আমাকে বিঞ্চ করা এর অন্যতম প্রিয় কাজ, তাই একে আমি ভাইটাই বলে সম্মান দিতে পারবো না। পারলে তো তুই করেই বলতাম, কিন্তু দাভাইয়ের বন্ধু বলে আপনি তুমি দুয়ের মিশ্রণে বলি। তাছাড়া ওনার কোনো প্রবলেম নেই ওনাকে ভাই না বলাতে। কখনো কথার মাঝে স্বাদ বাঁধেনি ভাই না বলাতে। আদিরা মুচকি হাসলো। অতঃপর রম্য স্বরে বলল, তা এজন্যই কি চিরশত্রুকে রং তুলিতে ফুটিয়ে তুলেছ? কি দারুণ শত্রুতা তোমাদের। মাহি ভ্রু কুচকে তাকালো আদিরার দিকে। আদিরার চোখে মুখে রম্যতার ছাপ দেখে বলে, তুই কি আমাকে পিঞ্চ করছিস? আদিরা ঠোঁট চেপে হাসি আটকিয়ে মাথা নাড়িয়ে না বোধক ইশারা করে। মাহি আদিরাকে একবার পরখ করে আবারও চিত্রতে তুলি দিয়ে ঠিক করা শুরু করলো। পেছনে দাঁড়িয়ে আদিরা মুখ টিপে নিঃশব্দে হাসছে। মাহি হুট করে পেছনে মরল। আদিরাকে হাসতে দেখে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই হাসছিস কেন? আদিরা এবার হাসি আটকাতে না পেরে জোরে জোরেই হেসে দিল। অনেকদিন পর সে প্রাণ খোলা হাসছে। মাহি না বুঝে তাকিয়ে রয়েছে। অদূরে কেউ আদিরার হাসির ছবি তুলে নিল। তারপর নিজে নিজেই বলল, যার হাসি মুগ্ধতা ছড়ায় তাকে আমি কিভাবে হারাই। মার্শাদ ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আহনাফকে নিয়ে ভিপি আশিক ভাইয়ের কাছে যাচ্ছে। আশিক ভাই মার্শাদের কাছ থেকে জানতে চান কেন মার্শাদ ভিপির পদে দাঁড়িয়েও সরে যেতে চায়। আসলে সাগর সবার কাছে ব্যাপারটাকে রটিয়ে বেড়াচ্ছে, যার দরুন গুঞ্জন উঠেছে। গম্ভীর পরিবেশে রীতি ঘটিয়ে ভিপি আশিক বললেন, তোমার বড় বোনের সাথে যা ঘটেছে তা যে তোমার ছোট বোনের সাথেও ঘটবে না এটা কোনো ভিত্তি নেই। তারপরেও তুমি বলবে সাবধানতা অবলম্বন করতে, সমস্যা কি? তাই তো তোমার কনসার্ন আমি বুঝি। ভিপি অনেকটা রাজনীতিতে যুক্ত হওয়ার প্রথম ধাপ। তুমি ফার্স্ট ইয়ার থেকেই এইসবে জড়িয়ে অনেক অ্যাক্টিভিটিতে ছিলে, তাই তোমার উপর অনেকের ভরসা আছে, আবার ক্ষোভও আছে। তোমাকে জুনিয়ররা বেশি ভরসা করে। আহনাফ যে যোগ্য না তা কিন্তু না। আহনাফ সবটা সামলাতে অবশ্যই পারবে, কিন্তু তোমার উপর যাদের ক্ষোভ আছে
তারা তোমাকে ক্ষমতাহীন দেখে আরও ফুলে ফেপে উঠবে। তখন তারা যে তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের ক্ষতি করবে না তার গ্যারান্টি কিন্তু তুমি দিতে পারবে না। আমার সাথে সাগরেরও যোগাযোগ হয়। সে কেমন প্রকৃতির তা আমি জানি। স্টুডেন্টরা তাকে চায় না, কিন্তু সে কার্য সাধন করতে পারবে যে কোনো মূল্যে। আমিও যে সম্পূর্ণ ভালো তাও কিন্তু না, খারাপ ভালো সবার মধ্যেই আছে। সাগর ভিপি হোক এটা টিচাররাও চান না। এখন কি করা যায় বলো? মার্শাদ টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে থাকে। পুরনো সবকিছু তার স্মৃতিতে ভাসছে। আহনাফ মার্শাদের পিঠে হাত রাখে। আহনাফ মার্শাদের ভাবনা বুঝতে পারে মার্শাদের বোনের সাথে কি হয়েছিল। ফ্ল্যাশব্যাক। মার্শাদের বড় বোন মিলি, যে কিনা মার্শাদের থেকে 4 বছরের বড়। মার্শাদের বোনকে আপিলি বলে মিলি নামের শেষ অক্ষরটা সাথে যুক্ত করে। মিলি ছিল খুব শান্তশিষ্ট স্বভাবের, খুবই মিষ্টি একটা মেয়ে ছিল সে। মার্শাদ কেবল তার বড় বোনের সাথেই চঞ্চল ছিল। তার কারণ হলো মিলি ও মার্শাদের মায়ের মৃত্যুর পর 7 বছরের বাচ্চা মিলি তার 3 বছরের ছোট ভাইকে চোখের আড়াল করতেই চাইতো না। মার্শাদের মা মীরার চাচাতো বোন মনিকা। মার্শাদের বাবা আরশাদকে ভালোবাসতেন কলেজ লাইফ থেকে, কিন্তু তিনি জানতেন না তার কাজিন বড় বোন মীরার সাথে তার কিশোরী বয়সের ভালোবাসার মানুষটার প্রণয় চলছিল। মীরা ও আরশাদ অনার্স কমপ্লিট করে তাদের পরিবারকে জানিয়েছিল তাদের প্রণয়ের কথা। দুইজন ক্লাসমেট ও বেস্ট ফ্রেন্ড, দুজনেরই ব্রাইট ফিউচার। দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক ছিল, মেনে নিয়েছিল মীরা ও আরশাদকে। মনিকা তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেন। যৌথ পরিবারে বসবাস তাদের। মনিকা নিজের ভালোবাসার অকাল মৃত্যুর একমাত্র সাক্ষী ছিল। মীরা ও মনিকা দুজনেই তাদের পরিবারের সবার কাছে নিজেদের ভালোবাসার কথা অপ্রকাশিত রেখেছিল। মীরা ও আরশাদের বিয়ের 2 বছর পর মিলির জন্ম। মীরার ফার্স্ট প্রেগন্যান্সিতেও কিছু কমপ্লিকেশন ছিল। তারপর মার্শাদের সময় সেটা আরও বৃদ্ধি পায়। মার্শাদের জন্মের পর মীরা প্রায়ই অসুস্থ থাকত। মীরার জরায়ুতে খুবই খারাপ আকারে ক্যান্সার ধরা পড়েছিল, তার সাথে কিডনি ও ইউরিনারি ইনফেকশনও। মীরা একদিন তার বাবার বাড়িতে গিয়ে মনিকার স্টাডি টেবিলের ড্রয়ারে একটা ডায়েরি পেয়েছিল, যা মনিকা সবসময় আড়ালে রাখত। সেদিন মীরার হঠাৎ ব্যথা শুরু হওয়াতে মনিকার টেবিলের ড্রয়ার থেকে পেইনকিলার মেডিসিন নেওয়ার জন্য এসেছিল সে। তখনই ডায়েরিটা দেখেছিল। মনিকার মাস্টার্স শেষ করে বছর গড়িয়ে গিয়েছিল, কিন্তু সে বিয়ে করতে আগ্রহী ছিল না। মীরা কারণ জানার জন্য ডায়েরিটা নিজের কাছে রেখেছিল। মীরা মনিকার ব্যাপারে জানার পর খুব কষ্ট পেয়েছিল। নিজের ক্ষুদ্র জীবন যে কারো জন্য আশীর্বাদ হতে পারে ভেবেই সে নিজে জীবিত থাকা অবস্থাতেই আরশাদের সাথে মনিকার বিয়ে দিয়ে দিয়েছিল, অনেকটা আরশাদকে জোরপূর্বক ভাবেই। আরশাদ কোনো অবস্থাতেই দ্বিতীয় বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু মীরার জেদ ও ওয়াদার কারণে বাধ্য হয়েছিল। মীরা তার স্বামী ও সন্তানদের কথা চিন্তা করে বিয়েটা করেছিল। সে ভেবেছিল মনিকা তার চাচাতো বোন, নিশ্চয়ই সে তার বোনের এই স্যাক্রিফাইসের মূল্য দেবে। মীরা যদি জোর না করত তবে আরশাদ কখনোই মীরার মৃত্যুর পরেও দ্বিতীয় বিয়ে করত না। কিন্তু মনিকা বদলে যেতে শুরু করেছিল বিয়ের 6 মাস পেরিয়ে যাওয়ার পর থেকেই। আরশাদ মনিকার কাছে যেত না বললেই চলে। মীরা জোর করে পাঠালে তখন যেতেন, কিন্তু মনিকাকে নিজের কাছে ঘেঁষতে দিতেন না। মীরাকে যে সে খুব ভালোবাসে। মীরা তখন অনেকটা অসুস্থ, কিন্তু মনিকা তার সাথে প্রায় রুড ব্যবহার করতেন। কারণে অকারণে মীরাকে পিঞ্চ করতেন। মীরা তাও আরশাদকে জানতে দিতেন না কিছু। মনিকার সাথে আরশাদের বিয়ের 1 বছরের মাথায় মীরার মৃত্যু হয়। আরশাদ মীরার মৃত্যুর পর খুব ভেঙে পড়েছিল। সে নিজেকে সময় দিতে সিঙ্গাপুরে চলে গিয়েছিল। তখন আরশাদের কোনো খোঁজ খবরও পাওয়া যেত না। মনিকার তখন থেকে আরও বদল ঘটে। মার্শাদ ও মিলির কোনো কেয়ারই তিনি করতেন না। ওদের দাদি ওদের দেখাশোনা করতেন। আরশাদ 6 মাস পর দেশে ফিরে এসব দেখে মনিকাকে অনেক কিছু বলেছিল ও তাদের মাঝে অনেক ঝামেলাও হয়েছিল। আরশাদ মীরার শেষ সময়ের ডায়েরিটা নিয়ে সিঙ্গাপুরে গিয়েছিল। ডায়েরি থেকে সবটা জানতে পেরেছিল মনিকার ব্যবহার মীরার প্রতি। তাই তিনি চাইছিলেন মনিকা একা থেকে নিজেকে শোধরাক। মনিকাকে আরশাদ বিয়ের আগেও মানা করেছিল যাতে মীরার প্রস্তাবে রাজি না হয়, কিন্তু মনিকা সেটা মানেননি। কারণ তখন মনিকা আরশাদকে নিজের করে পাওয়ার চেতনায় অন্ধ হয়ে গিয়েছিল।
মার্শাদের দাদি তার ছেলেকে ডেকে মনিকার সাথে সম্পর্ক ভালো করতে বলার পর আরশাদও ভাবলেন তিনি তাই করবেন, কারণ আরশাদ চান না মনিকা মিলি ও মার্শাদের সাথে খারাপ ব্যবহার করুক। মনিকা তখন দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছিল। আরশাদের নরম ব্যবহারে মনিকাও কিছুটা নরম স্বভাবের হচ্ছিল, কিন্তু মাহির জন্মের পর থেকে মনিকা আবারও বদলে যেতে শুরু করে। মার্শাদ ও মিলিকে সে টর্চার না করলেও আদরও করতেন না। মাহি মার্শাদের থেকে 5 বছরের ছোট। মার্শাদ ও মিলি দুজনেই মাহিকে খুব ভালোবাসে, কিন্তু তাও মনিকার কাছে মার্শাদ ও মিলি মাহির মতো আদরের ছিল না। সময়ের পরিক্রমায় ওরা বড় হয়। মিলির অনার্স শেষ হওয়ার পর অনেক বিয়ের প্রস্তাব আসত। ওই সময় মিলির বাবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে জয়ী হয়েছিলেন। মার্শাদ তখন ভার্সিটিতে প্রথম বর্ষে। মিলির বাবার কাছে এক ছেলে কথা বলার পর তিনি ছেলের স্টাডি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অনেক ভালো ও কিছু খোঁজ খবর নিয়ে ভালোই জানতে পারেন। শেষমেশ খুব জলদি মিলির বিয়ে দিয়ে দিয়েছিলেন, কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই ওই ছেলে নিজের আসল রূপ দেখাতে শুরু করে মিলিকে। সেই ছেলে মিলির বাবার অপোজিট পার্টির একজন দুঃসম্পর্কিত আত্মীয় হয় এবং বিয়েটা তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই করেছিল। মিলিকে টর্চার করত ও বলতো যেন ওর বাবাকে পদত্যাগ করতে বলে সে, আর প্রায় টাকার জন্য পাঠাতো। টাকা দিলে কিছুদিন শান্ত থাকতো। মিলির বাবা টর্চারের ব্যাপারে কিছু জানতেন না। তিনি নিজের মেয়েকে চাইলে সবই দিতেন, কিন্তু মাহির মা মিলির টাকা নেওয়ার ব্যাপারটা পছন্দ করতেন না। মিলিকে তিনি একদিন ডেকে খুব কড়া করে নিষেধ করে দিয়েছিলেন টাকা নিতে। মিলি কাউকেই টর্চারের বিষয়ে বলতে পারতো না, কারণ মিলি তখন প্রেগনেন্ট ছিল। আর মিলির স্বামী মিলির আদরের ভাই মার্শাদের ক্ষতি করার হুমকি দিত। সে বোঝাতে চেষ্টা করত তার স্বামীকে, কিন্তু মিলির সব প্রচেষ্টায় বৃথা হতো। মিলি বাচ্চা ডেলিভারির সময় অতিরিক্ত রক্তক্ষরণ ও শরীর অনেক দুর্বল থাকার কারণে বাচ্চা সহ মিলির মৃত্যু ঘটে। মিলির না বলা সকল কথা মিলি তার নিজস্ব ডায়েরিতে লিখে রাখত। ডায়েরিটা মিলি তার বাবার বাড়িতে আলমারিতে একদম নিচে এক কোণে রেখেছিল। মিলির মৃত্যুর আগে মার্শাদের হাত ধরে বলে গিয়েছিল সে, সাবধানে থাকিস ভাইয়া, অনেক কিছু বলার ছিল তোকে, কিন্তু আমার হাতে সময় নেই। ওই লোকগুলো মানুষ না, এক একটা পশু। মার্শাদ সেদিন চিৎকার করে কেঁদেছিল। নিজের মায়ের মৃত্যুর পর বড় বোন ও দাদি তাকে মায়ের মতো ভালোবাসা দিয়েছিল। মার্শাদ মিলিকে চিরনিদ্রায় কবরে শায়িত করে সেই দিনই মিলির রুমের সব কিছু তন্ন তন্ন করে ডায়েরিটা পায়। সেখানে মিলির বিয়ের পর থেকে 8 মাস সময়ের অনেক কিছু লেখা ছিল। মার্শাদ সারা রাত ডায়েরিটা পড়ার পর পরের দিনই ডায়েরিটা সবার সামনে রেখে তাচ্ছিল্য স্বরে বলেছিল, পর সত্যি আপন হয় না। যেমনটা মিসেস মনিকা খানও হননি। আপনাকে আমার মা নিজের কষ্ট তোয়াক্কা না করে নিজের স্বামীর ভাগ দিয়েছিলেন, কিন্তু আপনি আমাকে আমার মায়ের মূল্যই দিলেন না। থাকুন আপনি আপনার সাম্রাজ্যে। আমার বোন যে আপনায় আপন ভেবে মা মনে করে কিছু শেয়ার করবে সেটারও অবস্থা রাখেননি নিজের মানসিকতার পরিচয় দিয়ে। সুখে থাকুন আপনি। আর মিস্টার আরশাদ খান, নিজের শত্রুর কাছেই মেয়েকে বিয়ে দিলেন। আমার বোনের ব্যাপারে বড্ড তাড়াহুড়ো করে ফেলছিলেন আপনি। অবশ্য আপনার স্ত্রী তো বড্ড তাড়া ছিল আমার বোনকে তাড়ানোর। ভালো থাকবেন আপনারা। মার্শাদ সেদিন তার দাদি, বাবা ও মাহি কারোর কাকুতি মিনতি কানে তোলেনি। সে বেরিয়ে এসেছিল সেই বাড়ি থেকে। মার্শাদের মায়ের নামে যা ছিল সেগুলো তিনি তার 2 ছেলে মেয়ের নামে মৃত্যুর আগে লিখে দিয়ে গিয়েছিলেন। মার্শাদ নিজের প্রয়োজনে সেগুলোই ব্যবহার করে। ফ্ল্যাশব্যাক এন্ড। মার্শাদ দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আখি জোড়া তার মলিন। বদ্ধ ছাদের দিকে নজর সরিয়ে মুদন করে নেয় নয়ন যুগল। তারপর হতাশ কণ্ঠে বলে, আমি আপনাকে আপডেট জানাবো ভাই। আই নিড সাম টাইম টু থিঙ্ক। ভিপি আশিক লম্বা নিঃশ্বাস ত্যাগ করে মার্শাদের মুখোমুখি দাঁড়ায়। তারপর মার্শাদের কাঁধে হাত রেখে বলে, টেক ইউ টাইম, সময় এখনো আছে। ভেবে চিনতে যা ভালো মনে হয় জানাও। মার্শাদ ও আহনাফ বেরিয়ে আসে সেখান থেকে। কিছু দূর এসে ওরা দুজনেই মাঠের ঘাসের উপরে বসে। মার্শাদ ঘাসের উপর গা এলিয়ে দিয়ে কপালে হাত ঘষতে ঘষতে বলে, মাথা ব্যথাতে ছিঁড়ে যাচ্ছে, স্লিপিং পিল লাগবে কয়েকটা। আহনাফ বিরক্ত হলো মার্শাদের কথায়। বিরক্তি নিয়ে বলে, সব কিছুতে তোর স্লিপিং পিল না নিলে হয় না? তুই তো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিস সেটাতে।
মাথা ব্যথা দূর করার অনেক ইফেক্টিভ উপায় আছে। লো ডোজের পেনকিলারও তো নিতে পারিস। মার্শাদ হতাশ কণ্ঠে বলে, ওই তিক্ত স্মৃতি থেকে মাথা ব্যথাতে ছিঁড়ে যাচ্ছে, স্লিপিং পিল লাগবে কয়েকটা। ওই তিক্ত স্মৃতি থেকে মুক্তি পেতে ঘুম জরুরি আমার, দিনরাত পরে পরে ঘুম জরুরি। ইট হার্টস মি ভেরি ব্যাডলি। যতদিন ওই জানোয়ারগুলোকে নিজেদের আসল জায়গা দেখাতে পারবো, ততদিন আমার এই অস্থিরতা নির্মূল হবে না। সবে তো শুরু ওদের বরবাদির। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে। মার্শাদের সবটাই তার জানা। মার্শাদের জায়গায় নিজেকে কল্পনা করলেও সে বারবার শিউরে ওঠে। কিছুক্ষণ বসে থেকে ওরা ক্যান্টিনের উদ্দেশ্যে যায়। পরের ক্লাসটা মার্শাদ করবে না, তবে আহনাফ করবে। মার্শাদ কিছু খেয়ে হোস্টেলের দিকে যেতে থাকে। পথিমধ্যে দেখে মাহি, আদিরার সাথে আরো দুটো মেয়ে সাবিহা ও রিন্তি বসে বসে হেসে হেসে লাঞ্চ করছে। মার্শাদ আলতো হেসে চলে গেল। সে খাবারের পরপরই দুটো স্লিপিং পিল খেয়ে নিয়েছে। রিন্তি মার্শাদকে যেতে দেখে মাহিকে ডাক দিয়ে বলে, দোস্ত, তোর ভাই। মাহি তাকিয়ে দেখে মার্শাদ বাঘ ঘুরে চলে গেছে। মাহি বলে, দা ভাইয়ের তো এখন ক্লাস থাকার কথা, আহনাব তো তাই বলেছিল, হঠাৎ কি হলো? সাবিহা মাহির কথাতে পিঞ্চ করে বলে, সে যাই হোক, কিন্তু আহনাব ভাইয়ের সাথে না তোর শত্রুতা? তাহলে এত কিছু যোগাযোগ, তাও নিজের ভাইয়ের তথ্য ভাইয়ের বন্ধুর থেকে? কুছ তো হ্যাঁ মেরি জান। সাবিহার কথায় আদিয়া ও রিন্তি হেসে উঠল। মাহি সাবিয়ার পিঠে কিছু উত্তম মধ্যম দিয়ে মুখ ফুলিয়ে বলল, কি শুরু করেছিস তোরা? সকাল থেকে এসবই করছিস। আমার মনে ওইসব কিছু নেই, যা তোরা মিন করছিস। ওকে? আরেক দফা হাসির রোল পড়ল। মাহি এবার মুখ ফুলিয়ে রাগ করে উঠে চলে যেতে গেল। ভাই, মার্শাদ ভাইয়ের দেখলাম আশিক ভাইয়ের সাথে দেখা করতে গেছিল। সুমন নামের এক ছেলে সাগরকে দৌড়ে এসে হড়বড়িয়ে খবর জানালো। সাগর ছেলেটার মুখ নিঃসৃত বুলি শুনে রেগে ছেলেটার গালে কষে এক চর বসিয়ে দিয়ে বলল, মার্শাদ মার্শাদ মার্শাদ। সাগর ছেলেটাকে কিছু অশ্রাব্য গালাগাল করে। ছেলেটা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে সবটা সহ্য করে নিল। সাগর ছেলেটিকে আবার বলল। সুমন ছেলেটা ওই অবস্থাতেই ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে না জানায়। সাগর রেগে আর একটা চর বসিয়ে দিল গালে। রেগে বললে, ছেলেটা তৎক্ষণাৎ দৌড়ে স্থান ত্যাগ করে। সাগর রাগে সামনের বেঞ্চে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর রাগে কটমট করে বলে, মার্শাদ মার্শাদ মার্শাদ। এই ছেলেটা আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এসএসআই ভিপি নির্বাচন থেকে দূরে সরে গিয়েও এর বেস্ট ফ্রেন্ডকে রেখে গেছে। একে পুরোপুরি ক্ষমতাহীন করতেই হবে। আমার সকল কর্মকাণ্ডের অন্তরায় হয়ে দাঁড়াই সে। কিছু একটা করতেই হবে। নিলয়, এদিকে আই। নিলয় এগিয়ে আসলে সাগর বলে, তোর কাজ কতটুকু? পরিকল্পনা মোতাবেক চলছে তো? নিলয় শয়তানি হেসে বলে, নো টেনশন দোস্ত, পাখি অলরেডি খাঁচার ভেতর ঢুকে গেছে। এখন পাখিকে আরও দুর্বল করতে হবে, এতটাই দুর্বল যে পাখি আমার ইশারায় সব করতে রাজি হয়ে যায়। আমি এখন তার কাছে খুব ভালো একজন মানুষ। তোর বন্ধু হয়েও যে আমি এত ভালো তাকে বিশ্বাস করাতে আমার কম কাঠখড় পোড়াতে হয়নি বস। সাগর বিশ্রী হাসলো। তারপর বিশ্রী ভাবে বলে উঠল, তা সাধু পুরুষ কি পাখির রূপের সুধা পান করবে? নিলয় কুৎসিত হেসে বলল, আর একটু সবুর করতে হবে যে। নীল নিজের ইমপ্রেশন নষ্ট করবে না এখনই। আরেকটা ছেলে এসে সাগরকে বলল, ভাই, সামিরা আপু আসছে। সাগর সামিরাকে ভেতরে আসতে দিতে বললে সামিরা ভেতরে এসেই সাগরের দিকে প্রশ্ন ছড়ে, তুমি না বলেছিলে আদিরার একটা ব্যবস্থা করবে? কি হলো সেটার? সে এখনো ফিট অ্যান্ড ফাইন, ওয়াই? সাগর সামিরার চারপাশে ঘুরে সামিরার কাঁধ জড়িয়ে বলে, কুল সামিরা বেবি, ওই মেয়েকে আপাতত বাদ দাও। ওই পুচকে মেয়েকে যে কোনো সময় ধরাশায়ী করা যাবে। তুমি এটা বলো, মার্শাদকে কারো সাথে তুখোর শত্রুতা আছে? সামিরা সাগরের হাত ছাড়া দিয়ে ফেলে দিয়ে কপাল কুঁচকে সন্দিহান কণ্ঠে বলে, তা জেনে তোমার কি কাজ? সাগর বাঁকা হেসে বলে, আমারই তো কাজ। মার্শাদকে দুর্বল করতে পারলে তোমারও লাভ। তুমি ইজিলি তোমার পথের কাঁটা উপড়ে ফেলতে পারবে। মার্শাদ তখন কোনো বাধা দিতে পারবে না।
সামিরা ভাবলো মার্শাদকে তার পদতলে দেখতে তারও ভালো লাগবে, কথায় কথায় অপমানে জর্জরিত করা থামবে। তখন মার্শাদ নিজে এসে তার কাছে ধরা দেবে। সামিরা বাঁকা হেসে বলে, মার্শাদের সবচেয়ে বড় শত্রু এমপি রুহুল শিকদার ও তার দুঃসম্পর্কের ভাতিজা রাদীপ। রাদীপ হচ্ছে মার্শাদের বড় বোনের হাজবেন্ড। রাদীপের টর্চারের কারণে মার্শাদের বড় বোন আজ পৃথিবীতে নেই। মার্শাদ রাদীপ ও রুহুল আমিনকে সহ্যই করতে পারে না। তবে রাদীপ গা ঢাকা দিয়েছে কোনো একটা দেশে, কেউ বলে ইন্ডিয়াতে আছে রাদীপ। মার্শাদ রাদীপকে পেলে আর ছাড়বে বলে মনে হয় না। রাদীপের নামে থানায় মার্ডার কেসের মামলা চলছে। সাগর সামিরার হাতে চুমু দেয়। সামিরা সাগরের কাছে রেগে সাগরকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরায়। তারপর বলে, ইউ আর জাস্ট এ টয় সামিরা বেবি। সামিরা সেখান থেকে চলে গেলে সাগর অট্ট হাসিতে ফেটে পড়ে। ইউ আর জাস্ট এ টয় সামিরা বেবি। আমার হাতের পুতুল তুমি, নিজের অজান্তেই তুমি আমার কথাই সব করো। সাগরের সাথে বাকি সবাই উচ্চস্বরে হেসে উঠল। কয়েকদিন পর